দ্বিতীয় লেকচারে আমরা আজ আলোচনা করব রাদারফোর্ডের পারমাণবিক মডেল। রাদারফোর্ডের পারমাণবিক মডেল। রাদারফোর্ডের এর আগের ভিডিওতে আলোচনা করেছি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এবং সেখান থেকে কিছু সিদ্ধান্ত গ্রহণের পর বিজ্ঞানী রাদারফোর্ড একটি বিশেষ মডেল দিলেন। এই মডেল অনুযায়ী পরমাণুর মধ্যে এক ক্ষুদ্র জায়গা রয়েছে যেখানে পরমাণুর সমস্ত ভর বর্তমান। এই জায়গাকে, এই স্থানকে নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াসের অধিবাসী কারা? তাহলে এখানে থাকে ধনাত্মক আধানধর্মী প্রোটন এবং নিস্তড়িত নিউট্রন কণা। নিস্তড়িত নিউট্রন কণা। যেহেতু প্রোটন ধনাত্মক আধানধর্মী, ফলে নিউক্লিয়াসের আধান পজিটিভ। অর্থাৎ প্রথম পয়েন্ট হিসেবে বলা যায় পরমাণুর অতি ক্ষুদ্র স্থানে সমস্ত ভর বর্তমান। একে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসে পজিটিভ চার্জড প্রোটন এবং নিস্তড়িত নিউট্রন বর্তমান। পরমাণুর বাইরে, নিউক্লিয়াসের বাইরে যেটা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, বাইরে ঋণাত্মক আধানধর্মী ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ বাইরে, নিউক্লিয়াসের বাইরে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে। এক্ষেত্রে পরমাণু সুস্থিতকরণ ইলেকট্রনগুলি একটা কক্ষপথে আবর্তন করছে, সে বাইরে বা ভেতরে আসতে পারছে না। অর্থাৎ পরমাণুর স্থায়িত্বের ব্যাখ্যা দেওয়ার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড বললেন এখানে নিউক্লিয়াস পজিটিভলি চার্জ এবং ইলেকট্রন নেগেটিভলি চার্জ কণার মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে। কুলম্বীয় আকর্ষণ বল K ইন্টু Q1 Q2 বাই R²। আধানদ্বয়ের গুণফলের, অর্থাৎ নিউক্লিয়াসের আধান এবং ইলেকট্রনের আধানের গুণফল এর সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা সমান বাইরের দিকে ইলেকট্রন তার গতিশীলতার জন্য আমরা যদি এইভাবে ভাবি কেন্দ্রাতিক বলটাকে, যে একটা এই পেন্সিলের সামনে একটা যদি সুতোতে ঢিলকে বেঁধে ঘোরাই, বাই চান্স সুতোটা কেটে যদি যায়, তাহলে ঢিলটা ভেতরে না আসে কোন দিকে যাবে? বাইরের দিকে যাবে। তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য বাইরের দিকে যে বল কাজ করে তার নাম হচ্ছে কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, যাকে আমরা mv²/r হিসেবে লিখি। এই দুটো পরস্পর যদি সমান না হয়, যদি দেখা যায় কুলম্বীয় বল বেশি হয়ে গেছে, তাহলে ইলেকট্রন ভেতরের দিকে আসবে। যদি কেন্দ্রাতিক বল বেশি হয়ে যায় তাহলে ইলেকট্রন ভেতর থেকে বাইরে চলে যাবে।
অর্থাৎ একটি কক্ষপথে আবর্তন করবে না এবং পরমাণুর স্থিতিশীলতা নষ্ট হবে। এক্ষেত্রে পরমাণু স্থিতিশীল, কারণ এক্ষেত্রে কুলম্বীয় আকর্ষণ বল এবং কেন্দ্রাতিক বল পরস্পরের সমান হয়। আশা করি এই তিনটে পয়েন্ট তোমাদের বুঝতে পেরেছো এবং তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা পরবর্তী পারমাণবিক মডেলের 4 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি উপরের পয়েন্টগুলোকে মিটিয়ে দিলাম। এক্ষেত্রে দেখা যায় পরমাণুর ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার অর্ডারে এবং নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র একটা কণা। এই নিউক্লিয়াসের ব্যাস 10⁻13 সেন্টিমিটার। আমরা যদি তুলনা করি, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস থেকে কত গুণ বড় সেই তুলনা যদি যায়, তাহলে দেখতে পাবো পরমাণুর ব্যাস ডিভাইডেড বাই নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁸ ডিভাইডেড বাই 10⁻13 অর্থাৎ 10⁵ গুণ। অর্থাৎ বলা যেতে পরমাণু নিউক্লিয়াস থেকে 1,00,000 গুণ বড় ব্যাসের দিক থেকে। এখন আমরা যদি এই কম্পারিজনটা আয়তনের দিক থেকে করতে যাই, তাহলে দেখতে পাবো তাহলে পরমাণুর আয়তন অন্ততপক্ষে পরমাণু নিউক্লিয়াসের আয়তনের থেকে কত গুণ বড় হতে পারে। পরমাণুর আয়তন ডিভাইডেড বাই নিউক্লিয়াসের আয়তন যদি আমরা হিসেব করি, তাহলে দেখতে পাবো 10⁻⁸ তার কিউব ডিভাইডেড বাই 10⁻13 তার কিউব। তাহলে হিসেব যদি করা যায় 10⁻15 গুণ বড়। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস থেকে অনেক অনেক গুণ বড়। আমরা মোট রাদারফোর্ড পারমাণবিক মডেলের বেসিক 4টে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা পরবর্তী আলোচনা করব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আশা করি এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমরা নেক্সট টপিক আলোচনা করব তড়িৎ চুম্বকীয় বিকিরণ। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর, সংক্ষেপে আমি বলবো অ্যাব্রিভিয়েটেড ফর্ম। এবং আলোচনা করব ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় বিকিরণ তত্ত্ব। চুম্বকীয় বিকিরণ তত্ত্ব। আলো
এক জায়গা থেকে আলো এক প্রকারের তড়িৎচুম্বকীয় বিকিরণ, অর্থাৎ কোনো আধানগ্রস্ত কণা যদি অ্যাক্সিলারেটেড অবস্থায় থাকে, যেমন ইলেকট্রন নিউক্লিয়াসকে চারিদিকে কেন্দ্র করে আবর্তন করছে, অর্থাৎ ইলেকট্রন গতিশীল এবং ইলেকট্রন আধানগ্রস্ত। তাহলে কোনো আধানগ্রস্ত কণা থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ হবে এবং এই বিকিরণ এক জায়গা থেকে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ ইএমআর এর জন্য, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য ট্রাভেল করার জন্য, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না। 2, যদি কোনো আধানগ্রস্ত কণা আবর্তনরত অবস্থায় থাকে, নিরবচ্ছিন্নভাবে শক্তির বিকিরণ করবে। অর্থাৎ কোনো আধানগ্রস্ত কণা প্রশ্ন দাঁড়াচ্ছে ইলেকট্রন আধানগ্রস্ত কি আধানগ্রস্ত নয়, তাহলে আধানগ্রস্ত। তাহলে ইলেকট্রন, যেমন ইলেকট্রন কোনো আধানগ্রস্ত কণা নিরবচ্ছিন্নভাবে এটা মাথায় রাখবে, নিরবচ্ছিন্নভাবে অর্থাৎ কন্টিনিউয়াসলি শক্তির বিকিরণ করবে। যেমন আমরা যদি কম্পেয়ার করি যে একটা ট্যাপকে জোরে খুলে দেওয়া হলো, তাহলে যেভাবে নিরবচ্ছিন্নভাবে জল পড়ে, এরকমই কোনো লাইট সোর্স থেকে, কোনো জায়গা থেকে শক্তির বিকিরণ নিরবচ্ছিন্নভাবে ঘটতে থাকে। সাউন্ড এক জায়গা থেকে, আমরা যদি এটা ভাবি যে সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যায় তাহলে মাধ্যমের প্রয়োজন হবে কিনা, তো হবে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য বা তড়িৎচুম্বকীয় বিকিরণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। 3, তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গের আকারে ঘটে, অর্থাৎ তরঙ্গের আকারে ঘটে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করবে ঢেউয়ের মতো। এক্ষেত্রে ঢেউটা দুটো, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। তোমরা যদি এইভাবে ভাবো, এখান থেকে কোনো লাইট সোর্স যাচ্ছে, তাহলে একটা ঢেউ যদি এইভাবে যায়, তাহলে আরেকটা ঢেউ শুয়ে এইভাবে যাচ্ছে, পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে। এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হওয়ার সময় সেটা এক স্থান থেকে অন্য স্থানে নিরবচ্ছিন্নভাবে তরঙ্গের আকারে যায়। এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, বিকিরণের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে এই হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব। এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে বোঝার জন্য আমাদের আরো কতগুলো পদ সম্পর্কে জানতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে পরিমাপ করার জন্য আমরা কিছু পদ নিয়ে আমরা আলোচনা করব। এইটুকু যদি তোমাদের হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরবর্তী আলোচনাতে যাব। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা ইএমআর এর বৈশিষ্ট্যকে বোঝার চেষ্টা করব এবার।
যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তরঙ্গের আকারে হয়, এক্ষেত্রে এই চূড়াকে ক্রেস্ট বলা হয়, এই নিচের খাদ অংশটুকুকে আমরা ট্রাফ বলতে পারি, এবং বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্রেস্ট অর্থাৎ চূড়া বিভিন্ন রকম, এই অংশটুকুকে বলা হয় বিস্তার বা অ্যাম্প্লিটিউড। কোন ইএমআর এর, এক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে, কোন ইএমআর এর বা আলো এক প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আলোর তীব্রতা যত বেশি হবে তার বিস্তারও তত বেশি হবে। অর্থাৎ এটা পুরোপুরি আলোর তীব্রতা বা ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করবে। যার যত বেশি ইন্টেন্সিটি তার বিস্তার তত বেশি। এক্ষেত্রে দুটো ক্রেস্টের মধ্যে আমরা পরবর্তী আলোচনা করব, এ একটা ক্রেস্ট এবং এ একটা ক্রেস্ট অর্থাৎ চূড়া, এই দুটি চূড়ার দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের জানতে হবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ যার চিহ্ন আমরা ল্যামডা ব্যবহার করব, LAMBDA, ল্যামডা চিহ্ন ব্যবহার করব। এই তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা হচ্ছে দুটি ক্রেস্ট এর দূরত্ব। দুটি ক্রেস্টের দূরত্বকে বলা হয় ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমরা বিভিন্ন এককে মাপতে পারি, মিটার এককে মাপতে পারি, সেন্টিমিটার এককে মাপতে পারি, আমরা অ্যাংস্ট্রম এককে মাপতে পারি, আমরা ন্যানোমিটার এককে মাপতে পারি, আমরা পিকোমিটার এককে মাপতে পারি। এখানে নিউমেরিক্যাল প্রবলেমস করার জন্য আমাদের ভিন্ন ভিন্ন প্রশ্ন ভিন্ন ভিন্ন এককে দিবে, এবং সেখান থেকে আমরা মিটার এককে, এসআই একক, যেটা আমরা এসআই এককে নিয়ে যাব। তাহলে এক্ষেত্রে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার। এইরকম রিলেশনশিপ গুলোকে তোমরা মাথায় রাখবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে এক প্রকারের দৈর্ঘ্য যা মাপার জন্য, তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যগুলো মাপার জন্য আমরা বিভিন্ন একক ব্যবহার করি, আমরা এসআই মিটার ব্যবহার করব। তবে বিভিন্ন প্রশ্ন করার সময় অ্যাংস্ট্রম, ন্যানোমিটার বা পিকোমিটারে প্রবলেমস দিতে পারে, সেক্ষেত্রে আমরা এই রিলেশনশিপ গুলোকে মাথাতে রাখবো। এই বোর্ড ওয়ার্কটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা তরঙ্গ দৈর্ঘ্যের পরের টপিকটুকু নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা দ্বিতীয় টপিক আলোচনা করব কম্পাঙ্ক। তাহলে আমরা এটুকু মুছে দিলাম। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। চিহ্ন আমরা ব্যবহার করি নিউ। নিউ হচ্ছে প্রতি সেকেন্ডে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যতগুলি পূর্ণ তরঙ্গ গমন করে, অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ গমন করে
তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। এর একক আমরা ব্যবহার করব হার্জ, HERTZ, হার্জ একক, অথবা সাইকেল পার সেকেন্ড একক ব্যবহার করতে পারি। এক্ষেত্রে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ তড়িৎচুম্বকীয় বিকিরণ, এটা তোমাদেরকে খুব সহজ ভাষায় মাথাতে রাখতে হবে, আলো এক প্রকারের তড়িৎচুম্বকীয় বিকিরণ। তাহলে যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে বিকিরণের ইএমআর এর কোনো বিকিরণের গতিবেগ জেনারেলি সি দিয়ে আমরা চিহ্নিত করব আলোর গতিবেগের সমান, অর্থাৎ সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড গতিবেগে চলবে। এক্ষেত্রে মাথাতে রাখতে হবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভিন্ন ভিন্ন প্রকারের হয়, ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য এবং ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের হতে পারে। এখানে একটা রিলেশনশিপ তোমাদেরকে মাথাতে রাখতে হবে, নিউ সমান C/λ, অর্থাৎ কম্পাঙ্ক সমান যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কম্পাঙ্ক সমান হচ্ছে গতিবেগ, আলোর গতিবেগ ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ বলা যায় নিউ সমানুপাতিক 1/λ। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কম্পাঙ্ক হ্রাস পাবে। তোমরা এই কতগুলো পয়েন্ট আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে বললাম এবং তার কতগুলো পদ নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমরা লাস্ট আলোচনা যেটা করলাম কম্পাঙ্ক, এই অংশটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সট টপিক আলোচনা করব। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এর পরবর্তী আমরা ভিন্ন ভিন্ন ধরনের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয় সেই সম্পর্কে আলোচনা করব। আমি একটা ট্রিক ব্যবহার করছি, এখানে কত ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে পারে এবং তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে। এক্ষেত্রে এই স্টেটমেন্টটাকে খেয়াল রাখো, রিড মাই ইনস্ট্রাকশন, ভিজিবল আন্ডার এক্স-রে গ্লাসেস। আমি এখানে এই ছোট্ট ট্রিকটা ব্যবহার করলাম। এখানে কত ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, রিড রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, ইউভি আন্ডার এক্স-রে, গামা রে। আমরা পরপর সিকোয়েন্সিয়ালি বোঝার জন্য আমরা ছোট্ট একটা ট্রিক ব্যবহার করলাম যাতে পরবর্তীতে আমাদের ভুল না হয়। রিড মাই ইনস্ট্রাকশনস ভিজিবল আন্ডার এক্স-রে গ্লাসেস, অর্থাৎ রেডিও, মাইক্রো, ইনফ্রারেড, ভিজিবল, ইউভি, এক্স-রে এবং গামা রে, এতগুলো আমরা বিভিন্ন রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেখতে পাই। এদিক থেকে এদিকে যত দেখতে যাব আমরা দেখতে পাবো ল্যামডা এর মান কমে এদিকে গেলে, অর্থাৎ সবচেয়ে বেশি বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভ এবং সবচেয়ে কম ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রে। যত তরঙ্গ দৈর্ঘ্য এদিকে কমবে আমরা এটা জানি নিউ সমানুপাতিক 1/λ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এক্ষেত্রে নিউ বৃদ্ধি পাবে, নিউ এর মান বৃদ্ধি পায়। রেডিও ওয়েভ আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাবো বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে রেডিও ওয়েভ,
মাইক্রো ওভেনে আমরা মাইক্রোওয়েভ দেখতে পাই। আমরা টিভি রিমোটে ইনফ্রারেডের কথা ভাবতে পারি। দৃশ্যমানের জন্য আমরা এই দৃশ্যমান আলোর জন্যই আমরা দেখতে পাচ্ছি। আমার ইউভি সূর্য থেকে আসে, যা আবার ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এক্স রে সম্পর্কে আমরা জানি, এক্স রের ব্যবহার হাড়ের গতিবিধি জানার জন্য আমরা, এবং গামারে আমরা বিভিন্ন তেজস্ক্রিয় বিকিরণের ক্ষেত্রে আমরা গামারে দেখতে পাই। তাহলে তোমরা এই ট্রিকটুকু লিখে নাও। আমরা কত রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেখতে পাই তার সম্পর্কে কিছু বলা হলো। এদিক থেকে মাথাতে রাখতে হবে, যত এদিকে যাবে তরঙ্গ দৈর্ঘ্যের মান কমতে থাকবে, এবং যত তরঙ্গ দৈর্ঘ্য কমবে তত এদিকে কম্পাঙ্কের মান বৃদ্ধি পাবে। তোমরা স্ক্রিনশটটুকু নিয়ে নাও। আমরা নেক্সট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পরবর্তী আলোচনাতে যাব। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি মুছে ফেললাম এই অংশটুকু। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যত রকমের পেলাম, আমরা একটা জিনিস, একটা মেটাফরিক এক্সাম্পল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে নিতে পারি। যেমন আমি যদি একটা ঢিলকে নিয়ে ছুড়লাম পুকুরে, তাহলে আমরা দেখতে পাবো ঢেউ সৃষ্টি হলো, ঢেউটা বাইরে থেকে দেখতে পেলাম। এখানে যে আমরা মাইক্রোওয়েভ থেকে শুরু করে, আমরা রেডিও ওয়েভ থেকে শুরু করে আমরা গামারে পর্যন্ত দেখতে পাচ্ছি, আমরা কেবলমাত্র দৃশ্যমানের জন্য দেখতে পাই। বাকিগুলো আমরা দেখার জন্য স্পেশাল ইনস্ট্রুমেন্টের প্রয়োজন আছে, স্পেশাল ইকুইপমেন্টের প্রয়োজন আছে। তবে এক্সাম্পলটা এভাবে ভাবতে পারো যে আমরা একটা ঢিলটা ছুড়লাম, বাইরে থেকে আমরা কি দেখলাম, একটা ঢেউ, কিন্তু ভেতরে একটা কারেন্ট বা ঢেউ কিন্তু গেছে, যেটা তুমি হিসাব করতে পারো। বাইরেরটাকে তুমি ভাবতে পারো বাইরের ঢেউটা দৃশ্যমানের জন্য দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরেও যে কারেন্ট, ইনার কারেন্ট গেল, ভেতরেও যে ঢেউ তৈরি হলো, তা মাইক্রোওয়েভ বা এক্স রে বা গামারে এই হিসাবে বলতে আমরা পারি। তাহলে এই উদাহরণটাকে মেটাফরিক এক্সাম্পল হিসেবে তোমরা ধরে নিতে পারো। আজকে আমরা দুটো টপিক আলোচনা করলাম। এক, রাদারফোর্ডের পারমাণবিক মডেল সম্পর্কে ধারণা দিলাম, এবং দ্বিতীয়, আমরা সামান্য খুব শর্টে আলোচনা করলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব। আমরা নেক্সট পরবর্তী লেকচারে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি এবং অন্যান্য অংশ নিয়ে আলোচনা করব। এখন এই পর্যন্তই ক্লাস থাকলো। ধন্যবাদ।